সুধী দর্শক মন্ডলী, ব্রিট রবিন এক্সপ্লেইনের আজকের পর্বে আমি ডেল এইচ খান আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। একই সাথে এই কথাও বলা হয়ে থাকে সুস্বাস্থ্যের মতো নিয়ামত আর হয় না। বাংলাদেশেও কিন্তু জাতীয় স্বাস্থ্য নীতি আছে, আছে স্বাস্থ্য সুরক্ষা আইন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রবিন, এবং আমরা তার কাছ থেকে জানতে চাইব আমাদের এই স্বাস্থ্য নীতি এবং স্বাস্থ্য সুরক্ষা নীতির নিটিগ্রিটিস। ব্যারিস্টার রবিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আলোচনার শুরুতেই জানতে চাচ্ছি যে আমাদের যে স্বাস্থ্য নীতি আছে বাংলাদেশে, এই স্বাস্থ্য নীতি কি যথেষ্ট নাকি সীমাবদ্ধ এবং রাজনৈতিক? আমাদের দেশের স্বাস্থ্যনীতি অবশ্যই যথেষ্ট না, কিন্তু এই যে স্বাস্থ্যনীতি যে আছে এটা আমরা জনগণ কয়জন জানি? আমাদের সিটিজেন চার্টারে এটা কি আছে? আমরা ডাকলেই কি অ্যাম্বুলেন্স চলে আসে? তো ইয়েস অর নো বলবেন আসে কিনা? না, খুব কঠিন। তো বাস্তবতা হচ্ছে নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমার যখন খুব দরকার, আমি যখন মুমূর্ষ, আমার সেই সাপোর্টটা দরকার, আমি সেটা পাচ্ছি কিনা, এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যনীতিতে প্রথম। আমাদের অসংখ্য কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের হসপিটাল আছে, সবই আছে, ডাক্তার আছে, নার্স আছে, এবং আমাদের আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে বাংলাদেশে সবাই ডাক্তার। পরিবারের মধ্যে যে কাজের বুয়া আপনার, সেও ডাক্তার। আপনার কোনো কিছু হইলে দেখবেন যে সে আপনাকে এইটা খান, প্যারাসিটামল খান, আপনি ঠান্ডা পানি খান, আপনি গরম পানি খান, হ্যাঁ আপনি হলুদ পানি খান, আপনি আদা কোনো না কোনো রেমেডি আছে তার কাছে। এটা এত বড় জগা খিচুড়ি মনে হয় গোটা দুনিয়াতে কোথাও আছে কিনা সন্দেহ। আপনি উন্নত বিশ্বে কোথাও গিয়ে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনতে পারবেন? খুব ডিফিকাল্ট, মানে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক তো পাওয়াই যায় না। অফকোর্স নট, আপনি কোনো ওষুধ কিনতে পারবেন না। একেবারেই সিলেক্টিভ প্যারাসিটামল ছাড়া আপনি প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ কিনতে পারবেন না। তো আমাদের দেশে স্বাস্থ্য নীতি, স্বাস্থ্য ব্যবস্থা আদৌ আছে কিনা, ইজ এ বিগ কোশ্চেন। আমাকে জিজ্ঞেস করে বলবো যে নাই, এটা মান্দাতা আমলের সেই পৌরাণিক ব্যবস্থাপনায় চলছে। আধুনিক বিশ্বে এই স্বাস্থ্য ব্যবস্থাপনা অকল্পনীয়। হ্যাঁ, কারণ বাংলাদেশের ডিসপেন্সারি যেগুলো আমরা বলি, মেডিকেল স্টোর বা ওষুধের দোকান, এখানে আপনি অনেক সফিস্টিকেটেড অ্যান্টিবায়োটিক এবং মানে লাইফ সেভিং মেডিসিন কোনো প্রকার প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে। এটা কি আসলে দেখার কেউ নাই, নিয়ন্ত্রণ করার কেউ নাই? আমি তো নিয়ন্ত্রণ করব না, আমার তো দরকার নাই। কারণ এখানে আপনি দেখেন মেডিকেল নেগলিজেন্স একটা হিউজ একটা ইস্যু, বিগ একটা ইস্যু। এই ম্যাটার পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্র ইগনোর করে না। আজকে একটা প্রশ্নের উত্তর আমাকে দেন যে আপনার এক্সপেক্টিং ওয়াইফ যখন হসপিটালে যায়, তার যখন সিজার করা হয়, এটা কি আদৌ প্রয়োজন ছিল কিনা? একটা মহিলা তার পুরো জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আপনার ওখানে 10,000 টাকা ব্যবসা করতে হবে, এরপরেও উনি যে সিরিয়াসলি নেগলিজেন্ট ছিলেন, উনি যে তাকে পর্যাপ্ত সহযোগিতা সাপোর্ট না করে উনি সরাসরি তাকে বিভিন্ন কমপ্লেক্সিটি মিথ্যাচার করে তাকে যে সিজার করলেন, এটা কি জবাবদিহি করছেন কেউ? না, কোনো মামলাও তো আমরা হতে শুনি নেই এ ব্যাপারে। না, মামলাই তো নিচ্ছে না। আচ্ছা, একটা তরতাজা নায়ক যার হুঙ্কারে আপনার বাংলার টেলিভিশন পর্দা, সিনেমার পর্দা কেঁপে উঠতো, সে নায়ক মান্না নিজে গাড়ি চালিয়ে আপনি ইউনাইটেড হসপিটালে গেলেন, আপনি লাশ হয়ে ফিরলেন, কোনো জবাবদিহিতা করেছেন? ওটা তো উনার লেভেল, এই জবাবদিহিতা করেন নাই। এই জায়গাটাতে যে মৌলিক সমস্যা সেটা হচ্ছে এই হেলথ সেক্টরের মাফিয়া, লক্ষ কোটি টাকার এই ব্যবসা, এই মাফিয়ারা নিয়ন্ত্রণ করে। যতক্ষণ পর্যন্ত আপনি এই মাফিয়া মারতে না পারবেন, মাফিয়াকে আপনি ধ্বংস করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই স্বাস্থ্য খাত নিয়ে আমি আপনি যত কথাই বলি না কেন, আপনি মিনিমাম কেন কিছু করতে পারবেন না।
বাট এই যে মানে আপনি স্বাস্থ্য খাতের মাফিয়াদের কথা বলছেন, তাদেরকে দমন যদি করতে নাও পারে সরকার, নিজেদের ভেতরে জবাবদিহিতার প্র্যাকটিসটা কেন করতে পারছে না? যেমন আপনি দেখবেন যে ঢাকার বাইরে ডাক্তার খুব একটা পাওয়া যায় না, সরকারি ডাক্তার। আপনাকে আমি আবার বলি, তাদেরকে তাদেরকে কিছু বলবেন না। হুম আপনি তাদেরকে যদি লালন পালন করেন, ঠিক আছে, ধরেন আপনি ঘরের ভিতরে কয়েকটা বিষাক্ত সাপের লালন পালন, আপনি বললেন যে না, বিষাক্ত সাপদেরকে আমি কিছু বলবো না, হ্যাঁ, ওদেরকে না বলেও তো আমি নিজেদেরকে সেফ রাখতে পারি, ওরা তো আপনাকে সবল দিবেই। সবল দিবেই। তো আগে তো সেটা দমন করবেন। আপনি যে নীতিগুলার কথা বলছেন, স্বাস্থ্য নীতি কথা বলছেন, এটা করা কি খুব কঠিন? হুম সফটওয়্যারের যুগে এসে এখন পর্যন্ত ডক্টর ডেল এইচ খান বলুক তো তার কোনো ডাক্তার আছে কিনা? হুম ক্যান ইউ সে? না, স্পেসিফিক কেউ নেই। আপনার কোনো ডাক্তার আছে? বাংলাদেশে কোনো নাগরিকের কোনো ডাক্তার আছে? এটা কেমন রাষ্ট্র, তার কোনো ডাক্তার নাই? আপনি যদি যুক্তরাজ্যের দিকে তাকান, সেখানে দেখবেন জন্মের সাথে সাথে তার প্রথম যে অধিকারটা এস্টাবলিশড হয়, সেটা হচ্ছে তার একজন ডাক্তার আছে, অ্যাসাইন করা থাকে। অ্যাসাইন করা তার একজন ডাক্তার আছে। বাহ। এটা কি আমাদের দেশে আছে? না। এটা কি আমরা করতে পারছি? করার উদ্যোগ নিয়েছি? এই জায়গাটাতে আমরা আগে আগে আসি, তারপরে তো আপনার ওষুধপত্র অন্যান্য বিষয়গুলো পরে। হুম সব জায়গাতেই আপনার বিজনেস বিজনেস বিজনেস, ওষুধ বিক্রির বিজনেস, কারখানার বিজনেস, আপনার অফিস আদালতে ব্যবসা, টেন্ডার ব্যবসা, সব জায়গাতে টাকা পয়সা ভাগাভাগি আপনি নিয়ে আসছেন এখানে। স্বাস্থ্যসেবা খাতে আপনার এগুলো থাকবে কেন? হ্যাঁ, যেমন আপনি দেখবেন একটা ডাক্তারের চেম্বারে গেলেন, আপনি প্রেসক্রিপশনটা নিয়ে বের হয়ে আসার সাথে সাথে দেখবেন কিছু লোকজন ঝাঁপায় পড়ে যে কি কি প্রেসক্রিপশন লিখলো এই জায়গায়। তো এটা নিয়ে যখন আপনি কথা বলার চেষ্টা করবেন যে আসলে এরা কারা, তখন আপনি জানবেন যে এই ডাক্তারের সাথে এই ওষুধ কোম্পানির বিভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে, লিখছে কিনা? হ্যাঁ, যেন ওনার ওষুধটা লিখছেন কিনা ওখানে। এই যে এত এত সমস্যা, তার সাথে আবার যোগ হচ্ছে কিছুদিন আগে আমরা শুনলাম যে কয়েকটা ব্যাচের ডাক্তারি ভর্তি পরীক্ষার প্রশ্ন নাকি ফাঁস করা ছিল। তার মানে তারা আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। আমার কিছু কিছু জায়গায় আমার ব্রেন স্ট্রাইক করে, স্ট্রাইক করে। বুঝতে পারছেন? Stroke ডাক্তারের করে। যদি স্ট্রাইক করে, হুম। আই ডু নট ওয়ান্ট টু এক্সপ্রেস। ওই জায়গাটাতে আমি একেবারেই কোনো কিন্তু বক্তব্য কি দিতে একটা চাই না। ভয়াবহ চিত্র না? ভয়াবহ চিত্র। এখন গভর্নমেন্টের যে দায়িত্বগুলো রয়েছে, গভর্নমেন্টের এখন নতুন সরকার আসছে, তারা নতুন আইন প্রণয়নের মাধ্যমে আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন করে হোক, আমাদের কি স্বাস্থ্য সেবা নীতি ওনারা দেন, এটার একটা বড় বিষয়। ওনারা যদি আমাদের মতো অতি সাধারণ কারো কাছ থেকে পরামর্শ নেন, সেটা হয়তো আমরা দিতে পারবো, কিন্তু আদৌ নিবে কিনা, কারণ গত 54 বছরে এরকম নজির দেখা যায় নাই। কারণ যে ভয়াবহ চিত্র স্বাস্থ্যের বাংলাদেশে, এটা অকল্পনীয়, অভাবনীয় অবস্থায় আমরা আছি। যে আহ, কোনো ব্যক্তির জন্যই কোনো ডাক্তার সুনির্দিষ্ট করা নাই, এবং আপনি নিজেও জানেন না সত্যিকার অর্থে যে আপনি অসুস্থ হলে আপনি কোথায় যাবেন। তাহলে এই 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 জায়গায় মিস্টার রবিন, আমরা যেটা বুঝতে পারছি, সব তো আপনার আইন দিয়ে সলভ করতে পারবেন না। ডাক্তাররা নিজেরাই তো সমাজের অত্যন্ত বিদ্বান এবং সম্মানিত একটা অংশ। তাহলে সেই ডাক্তাররাই যখন, যেমন আমি নাম না নিয়েও বলতে পারি যে প্রথম সারির যে হাসপাতালগুলো আছে, সেই সব প্রথম সারির হাসপাতালগুলোর ডাক্তারদের সাথে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের আঁতাত আছে। তারা তাদের সঙ্গে আলোচনা করে টেস্ট দেয়, যে টেস্টগুলোর অনেকগুলো হয়তো রোগীর দরকারই নেই। আমি আবারও বলেছি যে এটা মানে সব জায়গাতে বিজনেস বিজনেস বিজনেস, হুম এবং সিন্ডিকেট কন্ট্রোল করতেছে সমস্ত কিছু, মানুষকে মেরে। আপনি শুধু এই খাত না, আপনার প্রত্যেকটা খাতের মধ্যেই আপনার ব্যক্তি গোষ্ঠীরা জনগণকে ব্যবহার করে তাদের নিজের লাভ নিজের পকেট ভারী করছে। রোগী মারা গেছে কিন্তু আইসিইউ থেকে বের করছে না। মানুষের মৃত্যু এই দেশে তারা বদারি করে না, হুম এটা বদারি করে না। কিন্তু বিল ঠিকই ধরায় দেশের আইনই বদার করে না, একটা এদেশের আইন বদার করে না। যে আমি যে একটা অপ্রমাণিত একটা অভিযোগের ভিত্তিতে তুচ্ছ একটা বিষয় নিয়ে যে আমি একটা মানুষকে ভয়াবহ রকম নির্যাতনে ঠেলে দিচ্ছি, এই সিদ্ধান্তটা দিচ্ছি, তো সেই জায়গাটাতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই শুধু অর্থনৈতিক কেন্দ্রটা গুরুত্বের সহিত বিবেচনা করা হয়। তাহলে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস কি, লাইক ইন মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এই স্বাস্থ্য খাতের দুর্নীতির জন্য অথবা ডাক্তারদের মানে অপারগতা অথবা ভুলের জন্য, এগুলোর জন্য কিন্তু আইন সেপারেটলি আছে? ভয়ঙ্কর, জিরো টলারেন্স।
আমি নিজে মেডিকেল নেগলিজেন্স নিয়ে কাজ করেছি ইংল্যান্ডে। দারুণ। তো সেই জায়গাটাতে আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধু একজন ডক্টর একজন রোগীকে দেখে বিরক্তি প্রকাশ করেছিল, আচ্ছা। কারণ ওই রোগীটা আসলে বিরক্তি করছিল, আচরণে কথায় চিৎকার করছিল, সে বলছিল একটু ওটা দেশে ডাক্তার বিরক্ত হয়েছিল। এবং এটা আসার সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যালার্ট হয়ে যায় এবং তাৎক্ষণিক তাকে সাসপেন্ড করে তাকে আইসোলেটেড করে ফেলা হয় ডাক্তারকে। আচ্ছা। এবং বলা হয়েছে যে তুমি চিকিৎসা প্রদানের যোগ্য নও, তুমি ডক্টর, তুমি রিঅ্যাক্টিভ পার্সোনাল তোমার থাকতে পারবে না, তুমি যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছো এটাতে তোমার যে ডাক্তার হওয়ার যে যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছো। আমাদের দেশে তো বলে যে মানে ডাক্তার তো অনেক চেষ্টা করছিল কিন্তু আল্লাহ হায়াত রাখে না, এই জন্য মরে গেছে। না, মেডিকেল নেগলিজেন্সটা তো আমার বক্তব্য হচ্ছে যে প্রচলিত বাংলাদেশে ধরেন কিছু কিছু জায়গায় ডাক্তাররা বাইরে থেকে পড়াশোনা করে এসে ব্যবহারিক দিক থেকে অনেক উন্নতি করেছে। বাংলাদেশেও আছে এটা, আপনি দেখবেন যে অনেক ডক্টর তাদের ব্যবহার আচার আচরণ ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড, এটা মানতেই হবে যে পিছিয়ে কিন্তু ওই দিক থেকে আমরা নাই। কিন্তু কিছু 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 জায়গায় আমরা যে পিছিয়ে আছে, আপনি যেটা বললেন যে আমাদের অসংখ্য ডাক্তার যারা বের হচ্ছে তারা কি তাদের মতো হতে পারছে, বা তাদের জ্ঞান কি তারা সেইভাবে তাদের মধ্যে প্রতিস্থাপন করতে পারছে? না করার কারণে দেখেন ওই একটা ডাক্তার, দুইটা ডাক্তারের ওখানে আপনি সিরিয়াল পাইতে 6 মাস ওয়েট করতে হয়। রাইট। এটা একটা বড় প্রবলেম। সেই জায়গাটাতে কোনো সমতা নাই, কোনো বিশেষজ্ঞ তৈরির কারখানা বাংলাদেশে নাই। একটা রয়্যাল ইনস্টিটিউট থেকে আমার ডিগ্রি না নিয়ে আসলে আমি এখানে বসতে পারছি না, আমি রোগী পাচ্ছি না, এই জায়গায় চলে গেছে। হাসপাতালগুলোতে সেবার মান এতটাই খারাপ, এতটাই খারাপ, এতটাই খারাপ যে আপনার 1 সপ্তাহ 1 মাস হয়ে গেলে ডাক্তার আপনাকে দেখতে আসেন। এই জায়গাটাতে নীতিমালা নাই। নীতিমালাটা হলো যে আপনার ডক্টর ডেল এইচ খান ইজ রেসপন্সিবল, সে এই জায়গাটাতে এই পেশেন্ট এবং সেটা ডাটাবেস থাকবে, সে ভালো করবে ওয়েলকাম, ভালো করবে না ফায়ার। ডক্টর ডেল এইচ খান ফায়ার, ইন্টারেস্টিং না? যখন একটা ডক্টর ডেল এইচ খান ফায়ার হবে তখন আরো 10টা ডেল এইচ খান কেয়ারফুল হয়ে যাবে, alert হয়ে যাবে। হতেই হবে, কারণ তার তো রুটি রুজি, এটাই অ্যাকাউন্টেবিলিটি, এটাই অ্যাকাউন্টেবিলিটি, এটাই লায়াবিলিটি। এক ডেল এইচ খানের জন্য তো পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে আপনি ঝুঁকির মধ্যে ফেলতে পারেন না, পারেন? না, অবশ্যই না। পৃথিবী থেকে ডেল এইচ খান একটাই, আর কি ডাক্তার নাই? সুতরাং ডেল এইচ খানের জন্য ডাক্তার না ডেল এইচ খানের জন্য কি রুগী, না রুগীর জন্য ডেল এইচ খান? এটাকে ক্লিয়ার হওয়া দরকার। রাইট। যে প্রায়োরিটিটা কে পাবে, রুগী পাবে না ডাক্তার পাবে? ডাক্তারের সম্মান আগে না রুগীদের চিকিৎসাটা আগে? এটা ক্লিয়ার করেন, আমার মনে হয় সমস্যা সব সমাধান হয়ে যাবে। ব্যারিস্টার রবিন, অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরবো। বিরতির পর আমরা ব্যারিস্টার রবিনের কাছ থেকে জানার চেষ্টা করব একই ভৌগোলিক বাস্তবতায় কেন বাংলাদেশের পাশেই প্রতিবেশী রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা এত আকর্ষণীয় এবং তথাকথিত এত উন্নত, আর আমরা কেন এত পিছিয়ে। শ্রী দর্শক মন্ডলী, আপনারা অনেকেই জানবেন যে ইথিওপিয়ার মতো একটি আফ্রিকার দেশ অত বেশি উন্নত কোনো রাষ্ট্র নয়, কিন্তু তাদের ভলান্টিয়ার পলিসি বা স্বেচ্ছাসেবা ভিত্তিক একটা পলিসির মাধ্যমে তারা স্বাস্থ্য খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে পেরেছিল। আমরা বাংলাদেশ থেকে প্রায়ই আমাদের রোগীদের কলকাতায় অথবা ভারতের বিভিন্ন জায়গায় যেতে শুনি। মিস্টার রবিন, একই ভৌগোলিক এরিয়াতে বাংলাদেশ এবং ভারত, সেখানে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটা হাসপাতালও নেই, কিন্তু বাংলাদেশের ভুরি ভুরি রোগী যদি কুইন্স এলিজাবেথ অথবা অন্যান্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের হাসপাতালে যেতে নাও পারে, অন্তত ভারতের হাসপাতালে প্রায় নিয়মিত যাওয়া আসা করে। এই পার্থক্যটা কিভাবে তৈরি হলো? এটা হচ্ছে রাষ্ট্রেরও একটা মনস্তাত্ত্বিক আপেক্ষিক ধারণা আছে। ওকে। রাষ্ট্র আসলে কি চায়, ওই যে ইচ্ছা করলে উপায় হয়। রাষ্ট্র চায় যে আমাদের দেশের সব রোগী যেন ইন্ডিয়াতে চায়। আচ্ছা, এখানে পলিটিক্স না, এটা পলিসি করে রাখা হয়েছে। পলিটিক্স তো বটেই, এটা জিও পলিটিক্সের একটা অংশ। যদি চায় এবং সেইভাবেই সাজানো হয়। যেমন এখানে কি ওই যে হেলথ সেক্টরের মাফিয়ারাও জড়িত?
না, তারাই করে, ও মাফিয়ারাই করে এটা, মাফিয়া দ্য পার্ট অফ মাফিয়া। হুম হুম আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য প্রথমেই যে উদ্যোগগুলো, আপনি এখনো দেখবেন যে হাজার হাজার পাটকল বন্ধ, হুম বিসিকে সমস্ত শিল্প প্রতিষ্ঠান বন্ধ, সরকারিকরণের নামে ইত্যাদি ইত্যাদি নামে, সেগুলো এখনো সচল হয়নি। এগুলো গিয়ে সচল হয়েছে আপনার প্রতিবেশী কান্ট্রিতে, রাইট তারা ওটা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। হুম আমাদের পাটকল বন্ধ, ওদের পাটকল চালু, আমরা পাট উৎপাদন করি ওখানে চলে যায়, আমাদের চামড়া শিল্প ধ্বংস, আমাদের চামড়া উৎপাদন করি ওখানে চলে যায়। হুম এই যে পুরো বিষয়টা তো একটা রাজনীতি, আইন করে হোক, নিয়ম করে হোক, বিধি করে হোক, প্রবিধি করে হোক, আমরা কিন্তু এটা মুখাপেক্ষী করে ফেলছি। হুম কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেটা আমার সন্তানের জন্য, স্বাস্থ্যটার জন্য আমরা সেই দেশের মুখাপেক্ষী হয়ে যাব, আমরা করে ভয়ঙ্কর ফেলছি, অবস্থা। করে ফেলছি। এবং এখান থেকে উত্তরণ তো আপনার একটা প্রজ্ঞাপনই যথেষ্ট, কিন্তু আমরা সেটা করছি না কেন? বরং আমরা আশায় আছি অনেকে গিয়ে মানে মসজিদে মন্দিরে মানে দোয়া প্রার্থনা করছে যে ভারত যেন ভিসা দেয়, রোগীদের ভিসা। হুম। কারণ সেখানে গিয়ে তো আপনি কিছু একটা পাচ্ছেন, হুম বাংলাদেশে তো সেটা পাচ্ছেন না। আপনি দেখেন এখানে আপনার র্যান্ডক্স, বোস, এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান যারা রোগ নির্ণয়ের ক্ষেত্রে পৃথিবীর শীর্ষস্থানে অবস্থান করছে, হুম এরা আমাদের হেলথ সেক্টরের এক মাফিয়ার মাধ্যমে আমাকে বলেছিল, আমি বোসের সিইওর সাথে কথা বলেছি, এবং উনি বাংলাদেশে আহ, এশিয়া বিষয়ক ইয়ের একজন চিফকে পাঠিয়েছেন, আমার সাথে মিটিং করে গেছে যে বাংলাদেশে যে ধরনের রোগগুলো হয় এটা নির্ণয়ের জন্য উন্নত চিফ তারা প্রোভাইড করবেন। হুম কিন্তু এই হেলথের মাফিয়ারা কিন্তু সেটা গ্রহণ করেনি, সরকারি পর্যায়ে কিন্তু এটা ব্যর্থ হয়েছে। মোবাইলের মতো আপনি একটা, আমরা যে ব্যাংকের যে ডিভাইসটা থাকে, হুম একটা কার্ড দিলে ওখানে কত টাকা আপনি চান দিলে ওরা দিয়ে দেয়, কিন্তু ওরকমই আপনার ছোট একটা চিপ থাকে, আপনার ব্লাড দিবেন, আপনার ভিতরে দিবেন, আপনার সমস্ত ব্লাড রিড করে আপনার কি কি ধরনের রোগ বালাই আছে সব টেস্ট করে আপনাকে বলে দিবে, এবং আপনাকে প্রেসক্রিপশনও করে দেবে। হুম সে প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চিকিৎসা নেবেন। সেইটা যদি হয়, তাহলে এই যে আপনার এই যে ল্যাব থেকে, আউল ফাউল ল্যাব থেকে আপনি যে ধরনের টেস্ট টেস্ট করাচ্ছেন, রেজাল্ট গুলো আসছে। টেস্ট রেজাল্ট গুলো থেকে টাকা নিচ্ছেন, টাকা কামাচ্ছেন আর কি, এটা তো বন্ধ হয়ে যাবে। উন্নত ডিভাইস গুলো আপনি ব্যবহার করবেন না, এগুলো সেই ইসিজি এরকম এরকম করে লাগায় লাগায় আপনি ইসিজি লাগাচ্ছেন, হুম এই যুগ কি এখন আছে? আমরা আপনি আমাকে বলেন এই যুগের মধ্যে কি আমরা এখন এই না না এখন তো আপনার তো জেনারেল অনেক প্রযুক্তি। ফুড জেনারেশনে এসে আমরা এটা করতে পারি এখন? না এখানে একটা 1 ফোঁটা ব্লাড দিয়ে আপনার 130টা রোগের নমুনা জানা যায়, আমরা ওখানে যাব কেন? কিন্তু ওই ডিভাইস কিন্তু আমরা এখানে পাচ্ছি না, ওই টেস্ট আমরা করতে পারছি না। আমাদের এখানে অনেক অনেক জিনিস আছে ইন্ট্রোডিউস, হেলথের সেক্টরে ইন্ট্রোডিউস করতে দেওয়া হচ্ছে না, কারণ এরা হাসপাতাল, ক্লিনিক, এই সে তারা এটা করে রাখছে। তো মূল যে জায়গাটা, সেটা হচ্ছে যে সরকারের মৌলিক সিদ্ধান্ত নিতে হবে যে তারা আসলে এই স্বাস্থ্য খাতটা কাদের জন্য করতে চান। হুম মাফিয়াদের জন্য, তাদের ব্যবসা, তাদের টাকা পয়সার হাতিয়ার হিসাবে তারা এটা রাখতে চান, নাকি জনগণের কল্যাণের জন্য রাখতে চান? অনেক ক্ষেত্রেই ব্যারিস্টার রবিন আমরা শুনি যে রোগী মারা গিয়েছে এই কারণে মানে সংক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর করছে অথবা ডাক্তারের ওপরে আক্রমণ করছে, এরকম ঘটনা ঘটে। এবং এরকম ঘটনা ঘটলে পরে আবার ডাক্তাররা ধর্মঘটে চলে যায়। আম, আপনি একজন আইনজ্ঞ হিসেবে, আইন গবেষক হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন রোগীর অভিভাবক এই ধরনের সহিংসতায় না গিয়ে আইনগতভাবে কি সে কোনো আইনি সহায়তা পেতে পারে? পেয়েছি কিনা আগে একটু জিজ্ঞেস করেন, যে না বাংলাদেশে কেউ গত তো যায়ই 14 না, বছরে আইন আছে কিনা জানেই না। আইনই তো নাই, আচ্ছা মেডিকেল নেগলিজেন্সের কোনো আইন হুম বাংলাদেশে নাই। তাহলে এটা কিভাবে শুরু করা যেতে পারে? এটা তো বাংলাদেশে প্রথম হচ্ছে যে আইন করতে হবে, এবং আপনি একজন ভুক্তভোগী, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, অথবা আপনার ওয়াইফ মারা গেছে, অথবা আপনার সন্তান মারা গেছে, আপনি একজন শোকাহত, আপনি একজন বিপন্ন মানুষ, এই ডাক্তারের কারণে এই ঘটনা ঘটে থাকলেও আপনি কি শোক চাপা দিবেন আগে, নাকি আপনি আহ, আপনার এই ডাক্তারের যে ভুল চিকিৎসার কারণে মারা গেল হুম সেটার প্রতিশোধ নেবেন, বা সেটার জন্য আপনি প্রতিকার চাইবেন? এটা তো কোনো প্রতিকার হয় না। না
ডাক্তার বিদ্যাটা এমনই যে একটা ক্ষতি হয়ে গেলে সে মারা যায়, মারা যাওয়ার কি কোনো প্রতিকার হয়? এটা কোনো প্রতিকার পাবেন আপনি? তখন কিন্তু সাধারণত সে আর কোথাও যেতে চায় না। মার্ডার কেস করবেন, সে মার্ডার কেস করতে গেলে আপনাকে আগেই সই করে নিছে যে ঠিক আছে আপনার বাচ্চার নাড়ি ভুঁড়ি কাটার জন্য যাহাই কিছু হোক না কেন, মৃত্যু ঘটাইলেও এটার জন্য ডাক্তার দায়ী থাকবে না। ওই যে ডিসক্লেমার, এটা দিয়ে কি এখানেও আবার বাইরের এখানে দেশে কি ডিসক্লেমার, এই ডিসক্লেমার ঠিক আছে? খারাপ ব্যবহার করার তো কোনো সুযোগ নাই, ডিসক্লেমার তো প্রশ্নই আসে না। তাহলে বাংলাদেশে এই আইন কি আদৌ করা যাবে? ডাক্তার নার্সরা কি করতে দিবে এই আইন? কে দিবে কি দিবে না, এখন প্রশ্ন হলো যে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ডাক্তার বা নার্সের জন্য আইন করবেন না জনগণের জন্য করবেন। ডাক্তারের জন্য কি রুগী না রুগীর জন্য ডাক্তার? আইন কার জন্য হয়? একজন আইন গবেষক হিসেবে আপনি যদি বলেন। আমি তো বারবারই বলছি যে যেমন রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের কল্যাণে হবে সবকিছু। আইন হবে জনগণের কল্যাণে, এটা স্বাস্থ্য আইন হোক, স্বাস্থ্য সেবা হোক, মানে বিশেষ শিক্ষা কাউকে হোক, সুবিধা দেওয়ার জন্য of আইন course করে। not। এখানে জনগণের সর্বোচ্চ কল্যাণটাকে নিশ্চিত করাই হচ্ছে আপনার এই নীতির মূল উদ্দেশ্য। সুতরাং ডাক্তারের কি কল্যাণ হবে না হবে সেটা তো আমার আপনার ভাবলে হবে না, আইনকেও নিজে এটা ভাববেন কোনটাতে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষের সর্বোচ্চ ভালো হয় সেই সিদ্ধান্তটা নিতে হবে। আমাদের আইন প্রণেতারা কি এই ব্যাপারে ওয়াকিবহাল যে তাদের হাতে এত বড় একটা গুরু দায়িত্ব আছে? তাদের প্রশিক্ষণের জন্য আসলে পর্যাপ্ত কোনো ব্যবস্থাই নাই। যেমন এখানে ধরেন যারা এমপি হলেন, এমপি হলে তার কি কাজ কি করতে হবে, কিভাবে করতে হবে, একটা আইন প্রণয়নের খসড়া কেমনে হবে, কোন কোন জায়গায় কি করতে হবে, তাদেরকে ধরেন ঠিক আছে এ আগে ছিল না, এমপি হওয়ার সাথে সাথে তাদেরকে কোথাও প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা আছে? তারা জানবে কোত্থেকে, তারা শিখবে কোত্থেকে? তাদের নিজেদের জানার কোনো সুযোগ আগেও পায় নাই, এমপি হওয়ার পরেও তো আরো পাবে না। তাহলে এই যে আমাদের যে আলোচনা, আমাদের যে কনসার্ন, এটা তাদের কাছে আপনি কিভাবে আশা করেন যে পৌঁছাবে? আর কিভাবে আলোচনা করছি, জনগণ তো জানে না, জনগণও কিন্তু জানে না যে উনি কাকে কি জন্য আইন প্রণেতা হিসাবে নির্বাচন করেছে। আপনি তো শুরুই করেছে শুরু থেকে, শূন্য থেকে, জিরো থেকে। সুতরাং আপনাকে তো সেই পথ পাড়ি দিতেই হবে। আপনি হিমালয় চূড়ায় উঠতে চান, আপনি তো একেবারে গোড়ায় কেবল মাটি খুঁড়ছেন, পা ফেরার চেষ্টা করেন। ধীরে 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 মানুষ, এই পুরো জনগণ যখন জানবে তখন আলটিমেটলি পরিবর্তন অত্যাসন। এবং এই বাংলাদেশ, আমার কাছে একটা জিনিস মনে হয় ব্যারিস্টার রবিন, সেটা হচ্ছে বাংলাদেশের একটা আশীর্বাদ আল্লাহর পক্ষ থেকে যে আমাদের দেশে মাশাআল্লাহ ফার্টাইলিটি রেট ইজ ভেরি হাই, এবং আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যা বেশি কিন্তু তাদেরকে জনসম্পদে পরিণত করা সম্ভব হয়নি। এই জায়গাটাতে আমরা কি তাহলে পিছিয়ে আছি? মানে রাষ্ট্র যদি উদ্যোগ নেয় তাহলে তো এই জায়গাটাতে একটু শৃঙ্খলা, একটু জবাবদিহিতা আনা সম্ভব বলে মনে হয়। অবশ্যই সম্ভব। এটা সিন্ডিকেট থেকে বের করে আনার, যেমন ধরেন এমনি পুরো যে প্রচলিত যে পদ্ধতিটা স্বাস্থ্যের, এটাই তো ধরেন এক জায়গায় করেছে, ধরেন খাদ্য নিরাপত্তা, একদিকে করেছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, একদিকে বিএসটিআই, একদিকে ওষুধ প্রশাসন, একদিকে আপনার, অর্থাৎ হাজার হাজার প্রতিষ্ঠান করেছে, কিন্তু কোনো প্রতিষ্ঠানের মধ্যে কোনো সমন্বয় নাই। একটা খাদ্যে বিষ থাকলে কি হবে? হ্যাঁ, সেখানে বিএসটিতে আপনি যাবেন, আপনার খাম দেখে, খামে কত টাকা আছে। আমার কথা বুঝছেন? এগুলো তো ডিজিটালি নিয়ন্ত্রণ করা সম্ভব। পুরো টেস্টেড হওয়ার সাথে সাথে এআই দিয়ে সুপার কম্পিউটারে আপনার রেকর্ড হয়ে যাবে। সারা দুনিয়াতে করছে না, তাই না? আপনি যদি নিরাপদ খাদ্য দিতে পারেন, আপনি কালকে থেকেই ধরেন 95% রোগ বলে হাওয়ায় মিলাই যাবে। আপনি সেই জায়গাটায় হাত দিচ্ছেন না কেন? রাইট, মানে শুধু চিকিৎসা না, মানে রোগ বালাই যেন কম হয় সেই দায়িত্ব তো সরকারেরই। হ্যাঁ, তো সুতরাং একটা জায়গাতে আপনি এখানে এই জায়গাটা ইন্ট্রোডিউস করেন, একটা জায়গাতেই করেন। আপনি খাদ্য নিরাপত্তায় আপনি উন্নত বিশ্বের ডিভাইসটা নিয়ে আসেন, ব্যাকটেরিয়া ভাইরাস ডিটেকটিভ যে ডিভাইস গুলো আছে নিয়ে আসেন, তো অনেক দূর থেকে কাজ করে। আপনি কারণ বাজারে যাওয়ার সময় তো বলে দেবে যে ডিজিটালি উঠবে এখানে কত % ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, এটা উপযুক্ত খাওয়ার নাকি না। এইটা সব জায়গাতেই তো আপনার এটা ডিভাইস ইন্ট্রোডিউস করে দেওয়া যেতে পারে। বড় বড় কোম্পানির সাথে কথা বলেন, ডাটা মেইনটেইন করা যেতে পারে, ডাটা মেইনটেইন করা যেতে পারে। এগুলো তো খুব বড় ধরনের কাজ না, তাই না? তো স্বাস্থ্য খাতে সত্যিকার অর্থে যদি কিছু করতে হয় তাহলে বিশেষজ্ঞ টিম নিয়ে এখন যে সমস্ত কমিশন আছে এগুলোরও
ঊর্ধ্বে, অর্থাৎ স্বতন্ত্র, স্বাধীন এবং শক্তিশালী কমিশন করতে হবে, করে এগুলোকে সমন্বয় করতে হবে। যে খাদ্য নিরাপত্তা, ড্রাগ, কারণ ড্রাগের সাথে খাদ্যের, আমি যদি নিরাপদ খাদ্য না পাই তাহলে তো আমার হাজার হাজার ওষুধ খেতে কোনো লাভ নাই। আছে, আপনি ওষুধ একটার পর একটা নিয়ে যাচ্ছেন, সেই ওষুধের মান নিয়ন্ত্রণের কোনো সিস্টেম নেই, বানাইছেন একটা বিএসটিআই, সবাই জানে যে বিএসটিআই হলো খামের উপর ডিপেন্ড করে। এগুলো থেকে আগে নিরঙ্কুশ করতে হবে, এগুলো থেকে পুরো চক্রটা থেকে বের করে নিয়ে আসতে হবে, একটা ন্যাচারাল রেজুলেশনের মধ্যে এনে তারপরে আপনার এই স্বাস্থ্য খাতটা ঢেলে সাজাতে হবে। দারুণ, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রবিন। আমরা নিশ্চিত যে এই স্বাস্থ্য খাতের যে দুর্নীতি এবং স্বাস্থ্য খাতের যে দুরবস্থা, এই ব্যাপারটা নিয়ে আমরা যত বেশি আলোচনা করব, ধীরে ধীরে নিশ্চয়ই সরকারের চোখ খুলবে, কান খুলবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি বাংলাদেশের বিদ্যমান বৈরী আর দূষিত আইনের বেড়াজালে পিষ্ট একজন নাগরিক হয়ে থাকেন, তাহলে ব্রিট রবিন এক্সপ্লেইনস অনুষ্ঠানটি আপনারই জন্য। এই অনুষ্ঠানে আমরা আপনার কষ্ট এবং আপনার প্রাপ্য নিয়ে আলোচনা করি। এছাড়াও আপনি যদি আইনি সহায়তা প্রত্যাশা করেন, আপনি যদি মনে করেন যে ভুক্তভোগী হিসেবে আপনার পাশে একজন আইনজীবী দাঁড়ানো উচিত, তাহলে ব্রিট রবিন এক্সপ্লেইন আছে আপনার সাথে। আমাদের এই অনুষ্ঠানের স্ক্রিনের নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনিও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পরামর্শের জন্য, আইনি সহায়তার জন্য। ধন্যবাদ।